আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর ৭ম অধ্যায়ের পাঠ ২-৩ নিয়ে কথা বলব। পাঠ ২-৩ আমাদেরকে বলছে কি? অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম F ইকুয়াল G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটা ছিল কি? মহাকর্ষীয় বল বা মহাকর্ষজ বল। এখন নামের মধ্যে একটা মিল দেখো, মহাকর্ষ আর একটা হলো অভিকর্ষ। নামের শেষে দুজনের কর্ষ আছে। অভি মানে কি বলতো? আমরা যারা আহ, কি বলে প্রতিশব্দ শিখেছিলাম বা সামর্থ্য শব্দ শিখেছিলাম, আমরা সবাই জানি অভি মানে হলো পৃথিবী। অভি মানে কি? পৃথিবী। তো এটাকে আমি কেন বললাম একটু পরেই তোমরা বুঝতে পারবা। বলছে আমরা সবাই জানি এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তা হলো মহাকর্ষ। যে কোনো দুইটা বস্তু হতে পারে, যে কোনো। কিন্তু দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, একটি কি হবে? পৃথিবী হবে। অভি মানে পৃথিবী, একটু আগে আমি বলেছি। সো দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর বস্তুটিকে যে বলে আকর্ষণ করে, সে আকর্ষণকে মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। কি বলা হয়? মধ্যাকর্ষণ বা অভিকর্ষ। তাহলে দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, এটা বাদ এখান থেকে। পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হলো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কি? কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ, তাই হলো অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়ে কেন পড়ে? কারণ ওই ফলটাকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে, যেই আকর্ষণের নাম হলো অভিকর্ষ। আবার ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে সেটি মাটিতে এসে পড়ে কেন পড়ে? কারণ মাটি নয় বরং পৃথিবী তাকে টানে, সেজন্য সে মাটিতে আসে। মাটি কি? মাটি হলো পৃথিবীর ভূপৃষ্ঠ। সো এরপরে আমরা দেখতে পারি সেটা কি? সহজ কথায় পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাই হলো অভিকর্ষ। এবং চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ, দেখো একটা হলো চন্দ্র, মানে একটা হলো সূর্য, একটা হলো চন্দ্র বা চাঁদ। তো এদের মধ্যে পৃথিবী আছে না? পৃথিবী নাই, তাহলে এটা কি হবে? মহাকর্ষ। কিন্তু পৃথিবী এবং আমার বিজ্ঞান বই বা আমার মাঝে যে আকর্ষণ, তা হলো অভিকর্ষ। কারণ কি? কারণ একটা অভি আছে, অর্থাৎ পৃথিবী আছে। তাহলে অভিকর্ষ আর মহাকর্ষের মধ্যে পার্থক্য আমাদেরকে পারতে হবে। তো আজকের কোয়েশ্চেন হলো ১ নম্বরের কোয়েশ্চেন, মহাকর্ষ অভিকর্ষ বল বলতে কি বুঝি? অভিকর্ষ বল বা অভিকর্ষ বলতে কি বোঝো? অভিকর্ষ বলতে কি বোঝো? এই হলো বলতে কি বোঝো। নাম্বার 1 কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন হলো মহাকর্ষ বল, মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য লেখো। অভিকর্ষের মধ্যে কি করবা? পার্থক্য লিখবা। যে কিনা পার্থক্য পার্থক্য লিখো। আশা করি এটা আমরা পারবো। প্রথম প্রশ্ন কি? অভিকর্ষ বল কি বা অভিকর্ষ বলতে কি বোঝো? সো আমরা জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এর মধ্যে একটি যদি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবী অন্য কোনো বস্তুকে আকর্ষণ করলে যে আকর্ষণ হয়, তাকে বলা হয় মহাকর্ষ বল। মহাকর্ষ বল এক্সাম্পল, গাছ থেকে ফল পড়ছে। সো ফল যখন মাটির দিকে, মানে পৃথিবীর আকর্ষণে ফল কি মাটিতে পড়ে। আবার ক্রিকেটের যে বলটা যেন উপরে ছুড়ি, তাহলে সেই বলটি উপর থেকে ভূপৃষ্ঠের দিকে পতিত হয়। কেন পতিত হয়? কারণ পৃথিবী তাকে অভিকর্ষজ বল দ্বারা আকর্ষণ করছে। সো এখানেই হলো অভিকর্ষজ বলের ভূমিকা। অভিকর্ষজ বল কাজ করছে বিধায় পৃথিবী পৃষ্ঠে আমরা হাঁটা চলাফেরা সবকিছু করতে পারছি, অথবা আমরাও কি হতাম? উড়ে যেতাম, উবে যেতাম, ভেসে বেড়াতাম। এরপর মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য, এক্সাম্পলগুলো দেবো এবং সংজ্ঞাগুলো দেবো, তাহলেই কাম সারা। এইবার আসে অভিকর্ষ ত্বরণ। এখন প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ কি জিনিস? আমরা যে ত্বরণ পড়ছিলাম 7-এ, ওই ত্বরণ কি সেই ত্বরণ কি না? না, এখানে কি বলছে? অভিকর্ষ ত্বরণ মানে কি? দেখো, বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। বেগ কি জিনিস? একক সময়ে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে আমরা বলি দ্রুতি, বাট নির্দিষ্ট দিকে হলে তাকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে বস্তুর বল প্রয়োগ করলে বস্তুর কি হয়? বেগের পরিবর্তন হয়, তাই কিনা? মনে করো একটা চলন্ত বলকে তোমার বন্ধু মারছে হলো
পূর্ব থেকে পশ্চিমের দিকে, এবার তুমি কি করে সেটা পশ্চিম থেকে কোন দিকে উত্তর দিকে পাঠায় দেওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এখন সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। তার মানে সময়ের সাথে বস্তুর কি হবে, বেগ বৃদ্ধি পাবে। তার মানে প্রথম 1 সেকেন্ডে সে গেছে 100 মিটার, পরের 1 সেকেন্ডে যায় ওর বেগ হয়ে গেছে 150, পরের 1 সেকেন্ডে ওর বেগ হয়ে গেছে 200। এভাবে প্রতি সেকেন্ডে ওর বেগ যদি বাড়ে, নির্দিষ্ট হারে বাড়ে, এই বাড়ার জন্য ওকে একটা বল কাজ করতে হয়েছে, মানে বল প্রয়োগের ফলে এই বেগটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াকে আমরা বলা হচ্ছে ত্বরণ। অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হয়। অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর কি হয়, ত্বরণ হয়। এটা কিভাবে হয়, মনে করো আমার এখানে একটা 10 তলা বিল্ডিং আছে। এখন এই 10 তলা বিল্ডিং থেকে একটা বস্তু আমি ফেলবো। প্রথম সেকেন্ডে একটুক, দ্বিতীয় সেকেন্ডে একটুক, তৃতীয় সেকেন্ডে একটুক, এইভাবে প্রতি সেকেন্ডে ওর নিচের যেই যাওয়ার হার বা নিচের দিকে পড়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য চিন্তা করে দেখ, 5 তলা থেকে লাফ দিলে যে পরিমাণ গতিতে যা মাটিতে আছাড় খাবি, 50 তলা থেকে লাফ দিলে তার থেকে কয়েকশো গুণ বেশি জোরে যা পড়ে আছাড় খেয়ে মরে যাবি গা। কিছু বুঝছস? আচ্ছা যাই হোক, মজা করলাম। এখন শুনেন, কাজের কথা বলি আপনাদের। ও টিকিস, কাজের কথা কি? কাজের কথা হলে অভিকর্ষ, এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। তার মানে কি, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর মাঝে যে ত্বরণ সৃষ্টি হবে তাকে বলা হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ সূত্রখানে কি বলছে, যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আমরা জানি বেগ যখন বৃদ্ধি পাবে তখন আমরা কি বলবো, তাকে ত্বরণ বলবো। এবং অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পড়ন্ত, বেসিক্যালি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বেশি কাজ করে। সো মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, অভিকর্ষ ত্বরণ বলবো। এবং এই অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, যেহেতু ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক একইভাবে আমার অভিকর্ষ ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আশা করি এই জায়গা পর্যন্ত আমাদের ক্লিয়ার। এই জায়গা পর্যন্ত আমাদের কোনো কোয়েশ্চেন নাই। তো এখানকার প্রশ্নটা কি, এখানকার প্রশ্নটা হলো 3 নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝো? অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণ বলতে কি বুঝো? ওকে, বলতে কি বুঝো? আশা করি তোমাদের কাছে এখন এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝি, এই কথাগুলোকে সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো, তাহলেই হবে। এখন এখানে দুটা কথা, একটু আগে আমরা একটা সূত্র জানছি, কিসের সূত্র, F=GMM ডিভাইডেড বাই কি, ডি স্কোয়ার। এবং আরেকটা আমরা সূত্র জানি F=mg, এটা হলো বলের পরিমাপের সূত্র বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছি বল F=mg। তো এই এফ আর এই এফ যদি আমি সমান ধরি তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না এই যে এখানকার এই এফ এর জায়গায় আমি বসাই দিচ্ছি হলো mg। তাহলে mg সমান সমান কি হবে, জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, এই এম আর এই এম কাটাকাটি যায়, কারণ এটা পৃথিবীর ছোট বস্তু ছিল, এটাও পৃথিবীর ছোট বস্তু ছিল। ঠিক আছে, তাহলে কি থাকলো, ছোট হাতের জি ইকুয়াল বড় হাতের জি ইন্টু এম ডিভাইডেড বাই হলো ডি স্কোয়ার। একটা পৃথিবী ছিল বড় হাতের এম, আর ছোট হাতের এম ছিল ছোট যে কোনো একটা বস্তু। ছোট হাতের এম কি ছিল, ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত কোনো বস্তু। আর ওটাই কিন্তু এই বস্তুরই আমি বল প্রয়োগ করে এই বস্তুরই ত্বরণ সৃষ্টি করছিলাম। সোজা লাভ, আপনারা দুটো সূত্র জানবেন, একটা হলো F=GMM ডি স্কোয়ার, একটা সূত্র হলো F=mg। তো এই দুই এফ যেহেতু সমান, এই এফ এর জায়গায় আমি mg বসালাম। এই ছোট হাতের এম আর ছোট হাতের এম যেহেতু ছোট বস্তু ছিল, ওই দুটো বাদ গেল। তাহলে জি হলো অভিকর্ষ ত্বরণ সমান বড় হাতের এম ইন্টু জি ডিভাইডেড বাই হলো ডি স্কোয়ার। এটা হলো সূত্র, এটা আমাকে মাথায় রাখতে হবে, কোসাইনের সূত্র, এই হলো সেই সূত্র। আশা করি এই সূত্রটা এখন আমাদের কাছে ক্লিয়ার। তবে এখানে একটা হাউকাউ আছে, এই জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি ডিপেন্ড করতেছে কার কার উপর বলতো বাবা? এই অভিকর্ষ ত্বরণ জি ডিপেন্ড করতেছে দুইজনের উপর। একটা হলো কে, মাধ্যাকর্ষণ জি, না জি এর মান তো ফিক্স। একটা হলো এম পৃথিবীর ভরের উপর, যেটাও মোটামুটি ফিক্স। আর আরেকটা হলো কার উপর, এই হলো ডি এর উপর অর্থাৎ দূরত্বের উপর। ঠিক আছে, দূরত্ব যত বাড়বে অভিকর্ষ ত্বরণ তত কি হবে, বাড়বে না কমবে? কমবে নাকি? হ্যাঁ, আসলে কি বলছে এই সমীকরণের ডান পাশে এম অনুপস্থিত, সুতরাং অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার বস্তুর ভর বলতে কি, আমি যদি পালক দেই, কাগজ দেই, ইট দেই, পাথর দেই, সবগুলো একই উচ্চতা থেকে একই অভিকর্ষ ত্বরণ অনুভব করবে, কারণ বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না আমার জি, ডিপেন্ড করতেছে কিছুর উপর, দূরত্বের উপর বা উচ্চতার উপর। হ্যাঁ, উপর নির্ভর করে না। মহাকর্ষণ ত্বরণ জি এবং পৃথিবীর ভর এম যেহেতু ধ্রুবক, তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। শুধু কার উপর নির্ভর করে,
পৃথিবীর কেন্দ্র থেকে বুঝো এই জি এর মান শুধু ডিপেন্ড করে কার উপর, জি এর উপর। এম এর উপরেও ডিপেন্ড করে না, এম এর উপরেও ডিপেন্ড করে না, শুধু কার উপর ডিপেন্ড করে, ডি এর উপর। ডি কি? ডি হলো এই যে পৃথিবী, এই যে পৃথিবীর কেন্দ্র, এর বস্তুটা মনে করে এইখানে। এই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব, সেই দূরত্বের উপর ডিপেন্ড করে কার মান, জি এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বা অভিকর্ষ বলের মান। আমাকে মাথায় রাখতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি কিন্তু সবসময় সেম না। কারণ পৃথিবী এরকম মনে করো কমলা লেবুর মতো চাপা, এরকম চাপা, এই হলো এরকম হলো গিয়ে চাপা, এই কি অ্যাড করতেছি, এই হলো গিয়ে এরকম মনে কর চাপা। তার মানে হলো এটা যে কেন্দ্র হয়, এখান থেকে এই যে দুই মেরুর দিকে দূরত্ব হলো বেশি, আর এই যে এদিকে হলো যেদিকটা চাপা ওই দিকগুলোতে কি হয়, যেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা মাঝখান পেট যেটা, ওই জায়গাটার দূরত্ব কি কম। তো এখানে বলছে জি এর মান বস্তু নিরপেক্ষ, মানে বস্তুর উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না? বস্তুর উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে স্থানের উপর। মানে ভিন্ন স্থানে নিয়ে গেলে জি এর মান ভিন্ন ভিন্ন হবে। এর মানে কি, জি এর মান বস্তু নিরপেক্ষ, মানে কোন বস্তু নিয়ে যাচ্ছে, আমি পাথর, শোলা, ইট, নাকি পুরো আস্ত একটা বিল্ডিং নিয়ে যাব, সেটার উপর ডিপেন্ড করবে না জি এর মান। জি এর মান ডিপেন্ড করবে স্থানের উপর। স্থানের উপর কেন? কারণ স্থানের মানের সাথে ডি এর কম বেশি হয়। একটু আমরা বুঝি, আসো দেখো। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন স্থানের দূরত্ব ডি এর মান ভিন্ন ভিন্ন, তাই জি এর ভিন্ন মানও বিভিন্ন হবে। এই কথাটা বোঝার জন্য আমাকে এই প্যারায় আসতে হবে। এই প্যারায় কি বলছে একটু বুঝো। আমরা জানি এই যে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, মনে করো একটু আগে যেটা ডি ছিল, এটা হলো পৃথিবী, এটা কেন্দ্র। কেন্দ্র থেকে এই যে একটা বস্তু মনে করো এই কেন্দ্রের কাছাকাছি ছিল বা ভূপৃষ্ঠেই ছিল, তাহলে এর যে দূরত্বটা ডি না, এই ডিটা পৃথিবীর ব্যাসার্ধের সমান না। পৃথিবীর যেটা বৃত্ত হচ্ছে তার ব্যাসার্ধের সমান, তার ব্যাসার্ধকে আমি আর ধরতাম না। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এখানে আমি আর ধরে ডি এর জায়গায় আমি কারে বসাই দিছি, আর রে বসাই দিছি। আমি ডি এর জায়গায় কারে বসাই দিছি, আর রে। কেমনে? একটু আগে কি ছিল, জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন ডি স্কোয়ার কখন? যখন বস্তুটা মেলা দূরে আছে, এই যে এখান থেকে এই যা পর্যন্ত, এটা ছিল ডি। কিন্তু এখন বস্তুটাকে আমি একদম ভূপৃষ্ঠে রাখছি। যদি ভূপৃষ্ঠে রাখি, তাহলে বস্তুটার যেই দূরত্ব, সেটা ওই জায়গায় দূরত্ব ডি, ওর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান হয়ে গেল না। তাই ডি এর জায়গায় আমি কি বসাই দিছি, আর বসাই দিছি। কিন্তু ঝামেলা হলো পৃথিবী তো পুরোপুরি গোল না, পৃথিবী কিছুটা এই রকম মনে কর এই হলো গিয়া গোল হওয়া উচিত ছিল এরকম। দ্বারা আমি একটা আর্ট করে তোকে দেখাই। এখানে একটু মনোযোগ দিয়ে তাকা, তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবি। সেটা হলো এই নীলটা হলো গোল, এটা হলো পৃথিবীর মনে কর কেন্দ্র। এই কেন্দ্র থেকে টুকুস 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 করে নীল এই জায়গা পর্যন্ত যদি আমি আসতাম, এই যে দেখ, এই যে এই জায়গা পর্যন্ত যদি আমি আসতাম, তাহলে এটা হলো আমার পৃথিবীর ব্যাসার্ধ হইতো আর। যদি পৃথিবীটা গোল হতো, কিন্তু পৃথিবী তো গোল না, পৃথিবী লাল বর্ডারের মতো চাপা, কমলা লেবুর মতো একটু কি চাপা। বলছে পৃথিবী সম্পূর্ণ গোল নয়, সম্পূর্ণ গোল হলে নীল বৃত্তের মতো হইতো। নীল বৃত্ত মানে নীল হইতো, নীল কিন্তু নয়। তো মেরু অঞ্চলে খানিকটা চাপা আছে, মেরু অঞ্চলে কি হলো, খানিকটা চাপা। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর ধ্রুবক নয়। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ যে দূরত্ব, যেটা আর ধরছি, আরটা সমান নয়, মানে কোথাও কম কোথাও বেশি। সো পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র কেন্দ্র হতে দূরত্ব আর এর মান কম। তাহলে এটা হলো মেরু অঞ্চল। এই যে এই দিকটা আর এই দিকটা হলো মেরু অঞ্চল। কোন অঞ্চল? মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে যে আর এর মান, অর্থাৎ এখান থেকে এই যে এই জায়গা পর্যন্ত দূরত্ব, আর এর মানটা হলো কম, অর্থাৎ ব্যাসার্ধ কম। তবে এই দিক বরাবর আবার কি আর এর মানগুলা হলো বেশি। ছবি দেখি তো বুঝতেছি নাকি? সো যেখানে আর এর মান কম, তার সেখানে জি এর মান বেশি, এটা স্বাভাবিক ব্যাপার। আর আর জি যেহেতু ব্যস্তানুপাতিক, আর যেখানে কম হবে জি সেখানে বেশি হবে, আর আর যেখানে বেশি হবে জি সেখানে কি হবে, কম হবে। সেক্ষেত্রে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে আরের ব্যাসার্ধ কম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মেরু অঞ্চলে মেরু, দুইটা অক্ষর, মেরু, দেখ অক্ষর কয়টা? দুইটা না? তাহলে দুই কম না, আরেকটা হলো বিষুব, বিষুব অঞ্চল। তাই এটা কি কম, সেজন্য এখানে আর এর মান কম। আর এর মান কম মানে জি এর মান বেশি। সেই বেশি মান কত? 9.83 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। অপরদিকে মেরু অঞ্চল থেকে যতই বিষুবীয় অঞ্চলের দিকে যাবো, এই যে মেরু থেকে আমি যতই কোন দিকে যাব, বিষুবীয় অঞ্চলের দিকে যাব, ততই আমি দেখবো কি আর এর মান কি হচ্ছে, ততই আর এর মান বাড়তে থাকে। যেহেতু আর এর মান বাড়তে থাকে, সেহেতু জি এর মান কমবে। আর এর মান বাড়লে কি হবে, জি এর মান কমবে। কারণ কি,
এই যে দেখ জি কি ব্যস্তানুপাতিক আর স্কোয়ার না, তো আর এর মান যদি বাড়ে সেক্ষেত্রে আমার জি এর মান কমবে। দেখ বিষুব বানানটা বড়, সেজন্য সেখানে আর এর মান বেশি। মনে রাখার টেকনিক কি, মেরু বানানটা দুইটা অক্ষর আর বিষুব বানানের তিনটা অক্ষর। সো দুইটা অক্ষর মানে ওখানে আর এর মান কম, আর তিনটা অক্ষর মানে সেখানে হলো আর এর মান বেশি। সো যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে কি আর এর মান সবচেয়ে কম। সো বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, তাই সেখানে জি এর মান সবচেয়ে কম, সেই মান হলো 9.878। তো এদিক এদিক দেখ উঁচু ঢিপি, ওটা কত 9 ইংলিশে লিখি নাকি, এই হলো 9.78 মিটার সেকেন্ড ইনভার্স টু। আর এদিকে যেদিকে আর এর মান কম সেদিকে, সেদিকে অর্থাৎ এই যে এই বরাবর এইদিকে বা এখানে আমি লিখতে পারি, সেদিকে কি হয়েছে, সেদিকে হলো 9.83 মিটার সেকেন্ড ইনভার্স টু। আশা করি ঘটনা ক্লিয়ার। সো এখন ঝামেলা কি, ঝামেলা দুই জায়গায় তো জি এর মানের কম বেশি হচ্ছে, তো সেই জন্য এই দুটাকে এরা মার্চ করে একটা আদর্শ মান ধরছে, যেটা হলো 9.8 এমএস ইনভার্স টু। দেখ এটা হলো 9 টাকা 78 পয়সা, এটা হলো 9 টাকা 83 পয়সা। এই দুটার মাঝামাঝি এরা মান ধরছে কত, মাঝামাঝি মান ধরছে হলো 9.8। ওকে, এখন ঝামেলা কোথায়, হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পড়ন্ত যে কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়। সো আমি কি তোমাদের মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল বোঝাতে সক্ষম হয়েছি? সো এই বরাবর যে দূরত্ব, একটু দেখো কান কালারটা চেঞ্জ করি, দেখো এই বরাবর যে দূরত্ব সেটাকে বলা হয় মেরু, সেটাকে কি বলা হয় মেরু, যেদিকে চাপা। আর যেদিকে হলো একদম মানে বড়, যেদিকে হলো বেশি বিস্তৃত, সেদিকে বলা হবে বিষুব অঞ্চল। কি বলছি বলো, বিষুব অঞ্চল, এই যে বিষুব অঞ্চল। সো মাথায় রাখবা মেরু অঞ্চলে দুইটা অক্ষর, মেরু বানানে দুইটা অক্ষর, সেখানে আর এর মান কম। আর বিষুবীয় অঞ্চলে বিষুব বানানে কয়টা অক্ষর, তিনটা অক্ষর, সেহেতু বিষুব অঞ্চলে আর এর মান কি হবে, বেশি হবে। যেখানে আর এর মান বেশি, যেখানে আর বেশি, দেখো যেখানে আর এর মান বেশি সেখানে হলো জি এর মান কম, আর যেখানে হলো আর এর মান কম সেখানে হলো জি, অর্থাৎ ছোট হাতের জি হবে, সেখানে ছোট হাতের জি এর মান হলো বেশি। একটা আরেকটা শত্রু, তার মানে বিপরীতমুখী, এ বাড়লে ও কমবে আর ও কমলে এ বাড়বে। এখন এখানে কিছু পাকনামো কথাবার্তা আছে, সেই পাকনামো কথাবার্তা একটু আমরা দেখি। সো বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর অর্থাৎ এম, হ্যাঁ বস্তুর ভর এম এর উপর নির্ভর করে না, তাই পাথর বা কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই, মানে সেটা পাথর দেই, কাগজ দেই, অথবা আস্ত একটা মানুষ দেই 60-70-80 কেজির, সবার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান একই, সুতরাং তাদের একই সময়ে কি মাটিতে পৌঁছানো উচিত, তাই কি না? কিন্তু ঝামেলা হলো আমি যদি কাগজ, পালক এবং পাথর এই তিনটাকে একসাথে ফেলি, তাহলে এই তিনটা কখনো একসাথে মাটিতে পড়ে না। কেন পড়ে না? কিন্তু বাস্তবে কাগজটি, পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়, যার ওজন বেশি সে আগে পৌঁছায়। কেন পৌঁছায়? বাতাসের বাধার ভিন্নতার কারণে এরূপ হয়। কাগজের টুকরার উপর বাতাসের বাধা তুলনামূলকভাবে বেশি, কাগজ যেটা কাগজ হালকা, তার উপর কি বাতাসের বাধা তুলনামূলকভাবে বেশি কাজ করে পাথরের তুলনায়, তাই এটি ধীরে ধীরে নিচে পড়বে। এ যেহেতু ধীরে ধীরে পড়বে সেহেতু পাথরটা আগে পৌঁছায় যাবে। সো যদি বাতাসের বাধা না থাকতো কোনো কারণে, তাহলে আমার পাথর ও কাগজের টুকরো অবশ্যই একই সময় মাটিতে পৌঁছাতো। তো এখানকার সূত্রগুলো কি, এখানকার যে কোয়েশ্চেন সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি। সেই কোয়েশ্চেনগুলো হলো, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। 1 নম্বর প্রশ্ন হলো বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে, এই যে বিষুবীয় অঞ্চল, এই যে বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে, ও মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান ভিন্ন ভিন্ন কেন, জি এর মান ভিন্ন ভিন্ন কেন? পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কাগজ ও পাথরকে, কাগজ ও পাথরকে, পাথরকে একত্রে, হ্যাঁ একত্রে একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলে, একই উচ্চতা হতে, একই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দিলে
মুক্তভাবে পড়তে দিলে হ্যাঁ তারা ভিন্ন ভিন্ন কাগজ ও পাথরকে একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলে তারা ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় কেন? তারা ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় কেন? পৌঁছায় কেন? পরের কোয়েশ্চেন হলো অভিকর্ষ ত্বরণ জি কেন বস্তুর ভর কেন অভিকর্ষ ত্বরণ জি কেন অভিকর্ষ ত্বরণ জি কেন বস্তুর ভরের উপর বস্তু নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ নিরপেক্ষ এরপর 4 নম্বর কোশ্চেন জি কেন স্থান নিরপেক্ষ নয়? জি কেন স্থান নিরপেক্ষ নিরপেক্ষ নয়? ঘটনা ক্লিয়ার? একটা হলো জি কেন বস্তু নিরপেক্ষ, আর কোশ্চেন হলো জি কেন স্থান নিরপেক্ষ নয়। সো ত্বরণের প্রতিপাদন করো। কি লিখবো? মধ্যাকর্ষণ সূত্র থেকে 5 নাম্বার মধ্যাকর্ষণ মহাকর্ষের বা মহাকর্ষজ বল হতে অভিকর্ষ ত্বরণ অভিকর্ষজ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো। রাশিমালা প্রতিপাদন করো। তো এই হলো 5টা প্রশ্ন আজকের হোমওয়ার্ক। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।